একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। কৃষাণু, তোমায় বারবার ফোন করছি, ফোনটা কেটে কেন দিচ্ছ? আমি সত্যি একা এত কিছু ম্যানেজ করতে পারছি না। কৃষাণু, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। ফোনটা কেটে দিচ্ছ কেন? ফোনটা তোলো কৃষাণু। কৃষাণু, কনক, কনক, আমি কৃষাণু নই, আমি সিদ্ধার্থ স্যার। কনক। হ্যাঁ, কে কে কে? আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। বুঝতে পেরেছি কনক, শরীর ভালো লাগছে না, তাই তো? কষ্ট করে মাথা তুলতে হবে না তোমায়, শুয়ে থাকো। আমার মাথাটা না 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 না, আমাকে বাবার কাছে যেতে হবে, আমাকে এক্ষুনি বাবার কাছে যেতে হবে। কনক, এত চিন্তা করো না, আমি রয়েছি তো এখানেই। মনে মনে ভীষণ রাগ হলো সিদ্ধার্থর। অচৈতন্য অবস্থায় সিদ্ধার্থের হাতটা চেপে ধরে কনক এক নাগাড়ে যে মানুষটাকে খুঁজে চলেছে গত 2 দিন ধরে, সেই মানুষটা কনকের কোনো খোঁজ নিয়েছে বলে তো মনে পড়ছে না। খুব ভালো করে ভেবে চিনতে দেখল সিদ্ধার্থ। গতকাল সন্ধে থেকে অনেকক্ষণ কনকের সঙ্গেই ছিল সিদ্ধার্থ। আবার আজ সকাল থেকেই দীর্ঘ সময় কাটিয়েছে নার্সিংহোমে কনকের সঙ্গেই। কিন্তু কই না, এতটা দীর্ঘ সময়ও একবারের জন্য ছেলেটা কনকের খোঁজ নিতে একবারও ফোন করেনি। তাহলে কনক কেন বারবার ওর নাম করছে? কনক বারবার যে ছেলেটার নাম করে চলেছে, সেই ছেলেটার নাম কৃষাণু। সিদ্ধার্থর বুঝতে অসুবিধা হলো না যে এই কৃষাণু হলো কনকের দীর্ঘদিনের সেই বন্ধু, যে বন্ধুর সঙ্গে কনক বাকি জীবনটা কাটানোর স্বপ্ন দেখে। মনে মনে ভীষণ রাগ হচ্ছে। না না, কনকের উপর রাগ নয়, বরং রাগ হচ্ছে সেই ছেলেটার উপর, যে ছেলেটা কনকের মতো একটা সহজ সাদাসিধে ভালো মেয়ের এই দুঃসময়ে পাশে না থেকে, কোনো খোঁজ খবর না নিয়ে নিজের মতো রয়েছে। ভীষণ রকম অধিকার বোধ জন্মাচ্ছে সিদ্ধার্থের মধ্যে। কিন্তু কেন? সিদ্ধার্থর সাথে কনকের সম্পর্কটাই বাকি। কনক সিদ্ধার্থের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এর বাইরে তো আর কিছুই নয়। আর যেটুকু যা ঘটনা মাঝে ঘটেছে সেটা তো একটা হঠকারিতা মাত্র। সিদ্ধার্থের দীর্ঘদিনের বান্ধবী বাগদত্তা রিমিতা যখন ওর সাথে বেইমানি করল, তখন সিদ্ধার্থ রাগের মাথায় কনককে কন্ট্রাক্ট ম্যারেজের প্রস্তাব দিয়েছিল মাত্র। কিন্তু সেই প্রস্তাব কনক বারবার নাকচ করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কনকের প্রতি সিদ্ধার্থের এই অধিকার বোধ জন্মাচ্ছে কেন? তবে কি কনককে সিদ্ধার্থ সত্যি সত্যি ভালোবেসে ফেলল? না না, সেটা কি করে সম্ভব? এই তো কিছুদিন আগেও ফলাও করে হেডলাইন ছিল, সিদ্ধার্থ মালহোত্রা তারই ছোটবেলার বন্ধু রিমিতাকে পরিয়ে দিলেন এঙ্গেজমেন্ট রিং। তারপর বিজনেস ইয়ারের রিপোর্ট অনুযায়ী সাকসেসফুল হওয়ার খাতিরে সেলিব্রেশনে সেই বাগদত্তা রিমিতাকে নিয়েই উড়ে গিয়েছিল গোয়ায়। আর তখন কনক ছিল শুধুমাত্র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তবে হ্যাঁ, তারপরে অবশ্য জল অনেকটাই গড়িয়েছে। গোয়া ট্রিপে গিয়ে মুখোশের আড়ালে থাকা রিমিতার সত্যিকারের মুখটা বেরিয়ে এসেছে সিদ্ধার্থের সামনে। তারপরেরটা তো আপনারা জানেনই।
রেগে মেগে তড়ি ঘড়ি ভ্যাকেশনের মাঝপথ থেকেই আর্জেন্ট ফ্লাইট বুক করে কনককে সঙ্গে করে নিয়ে চলে এসেছিল সিদ্ধার্থ কলকাতায়। আর ওই আসার পথেই ঘটেছিল আরেক বিপত্তি। হঠকারী সিদ্ধান্ত নিয়ে সিদ্ধার্থ শুধুমাত্র রিমিতাকে শিক্ষা দেওয়ার জন্য, বলা ভালো ওকে জেলাস ফিল করানোর জন্য কনককে 1 বছরের জন্য কন্ট্রাক্ট ম্যারেজের প্রস্তাব দেয়। ব্যাস, কনক যায় রেগে। এমনিতে কনক সিদ্ধার্থ স্যারকে বেশ পছন্দ করত। না, অন্য কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, বরং একজন ভালো মানুষ হিসাবে বেশ পছন্দের পাত্র ছিল সিদ্ধার্থ স্যার। সিদ্ধার্থ স্যারের হাসি, কথা বলার ধরন, পার্সোনালিটি সবকিছুই বেশ আকর্ষণ করত কনককে। কিন্তু তা সত্ত্বেও এরকম অদ্ভুত একটা প্রস্তাব পাওয়ার মাত্রই সিদ্ধার্থকে নিয়ে কনকের চিন্তা ভাবনা বদলে যায় মিনিটের মধ্যে। আর কনক সিদ্ধার্থকে সুবিধাবাদী আর সুযোগ সন্ধানী ভাবতে শুরু করে। কনকেরই বা কি দোষ বলুন? SM কনস্ট্রাকশনের মতো এত বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হঠাৎ করে তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে প্রস্তাব দিচ্ছেন বিয়ের, তাও আবার নাকি মাত্র 1 বছরের জন্য কন্ট্রাক্টের ভিত্তিতে। আচ্ছা, আদৌ এমনটা হয় কখনো? বিয়ে, ভালোবাসা, সম্পর্ক এগুলো কি কখনো কোনো চুক্তি মেনে চলে না তো। যাই হোক, কলকাতায় ব্যাক করার পর কনক পড়েছে ভারী বিপদে। কনকের বাবা হসপিটালাইজড, আর কনকের লং ডিস্টেন্স রিলেশনে থাকা তথাকথিত ভালোবাসার মানুষটি অর্থাৎ কৃষাণু বসে রয়েছেন ব্যাঙ্গালোরে। কিন্তু সে তো কখনোই কনকের ব্যক্তিগত সমস্যাগুলোকে আমল দেননি, আজও দিচ্ছেন না। কিন্তু ত্রাতা হিসেবে কাকতালীয়ভাবে এগিয়ে আসে সেই সিদ্ধার্থ মালহোত্রা। যদিও কনকের কাছে বিষয়টা ভারী অস্বস্তির হয়ে ওঠে, কিন্তু অন্যদিকে সিদ্ধার্থ কোনো স্বার্থ সিদ্ধির কারণে নয়, শুধুমাত্র অদ্ভুত একটা টান থেকেই একদম নিঃস্বার্থভাবে কনকের পাশে দাঁড়াতে চাইছে। এখন কনকের কি উচিত বলুন তো? সিদ্ধার্থর ডাকে সাড়া দেওয়া, নাকি একলা চলরে বলে নিজের জীবনযুদ্ধ নিজেই লড়ে নেওয়া? এটা অবশ্য ক্রমশ প্রকাশ্য। তার আগে চট করে বলে দিই, গল্প শুনে শুধু শুধু চলে গেলে কিন্তু হবে না, ভীষণ ভীষণ রাগ করব। এতদিন ধরে গল্প শুনছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো? আচ্ছা, কি এমন অসুবিধে বলো তো? একটা তো মাত্র সাবস্ক্রাইব বাটন প্রেস করবে আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন, ব্যাস। তারপর যত খুশি গল্প শোনো। বাকি কাজ তো আমাদের, গল্প লিখবো, পড়বো, নাটকের মতো করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। বিশ্বাস করো, সব দায়িত্ব আমাদের। এই যেমন আজকের এই গল্প মানে ভালোবাসার চুক্তি 3য় পর্ব লিখেছে প্রীতম, পাঠ করছি আমি মানে তোমাদের বন্ধু অন্তরা, আর অন্যান্য চরিত্রে ওই প্রতিদিনের মতোই আমার সঙ্গে প্রীতম। যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের পর্ব। না না না, এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকলে চলবে না। এখন একটু ঠান্ডা জল আর একটা কাপড়ের টুকরোর বন্দোবস্ত করতে হবে। জলপট্টি দিলে শুনেছি তাড়াতাড়ি জ্বর নেমে যায়। কিন্তু এই মেয়ে তো আমার হাতটা শক্ত করে ধরে রয়েছে, ছাড়াতেও তো মায়া লাগছে। কিন্তু না ছাড়ালে এই সমস্ত জল, বাটি, কাপড়ের টুকরো খুঁজবই বা কী করে? সরি কনক, একটু ছাড়াতেই হচ্ছে হাতটা। ইচ্ছে না থাকা সত্ত্বেও সিদ্ধার্থ কনকের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিল। অচৈতন্য অবস্থায় কনক শুয়ে আছে জ্বরের ঘোরে, বিড়বিড় করে নিজের মতো বলে চলেছে অনেক কিছু। কিন্তু কনককে এই রকমভাবে শুয়ে থাকতে দেখে ভীষণ রকমের কষ্ট পাচ্ছে সিদ্ধার্থ। কিসের মায়ায় যে এই কদিন এই মেয়েটা জড়িয়ে ফেলল কে জানে। অনভ্যস্ত হাতে রান্নাঘর থেকে খুঁজে পেতে একটা বাটি আর ফ্রিজের ভিতর থেকে একটু ঠান্ডা জলের বোতল বের করে তা থেকে কিছুটা জল ঢেলে নিল।
নিজের পকেট থেকে রুমালটা বের করে বেসিনের জলে ভালো করে ধুয়ে নিল। তারপর চটপট বেডরুমের দিকে পা বাড়ালো। কিন্তু শুধুমাত্র জলপট্টি দিয়ে তো কাজ হবে না, ওষুধ দরকার। কিন্তু কনকের যা অবস্থা, তাতে তো মনে করে বলতে পারবে না যে ও ঘরে কোথায় ওষুধ রেখেছে। এক কাজ করি, দিনেশকে একটা ফোন করি। হ্যালো দিনেশ, হ্যাঁ শোনো, তোমাকে আরেকবার ওষুধের দোকানে যেতে হবে। চটপট ওষুধের দোকান থেকে প্যারাসিটামল এনে দাও তো। আর শোনো, আজকে রাত্রে না তুমি গাড়িতেই থাকো, কারণ আমার বোধহয় বাড়ি ফিরতে অনেকটা দেরি হবে। কনক ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন, ওকে কিছুটা স্টেবল করে তবেই বাড়ি ফিরবো। তুমি চটপট একটু ওষুধটা এনে দাও ভাই। ফোনটা কেটে চটপট বেডরুমের কর্নার থেকে একটা চেয়ার টেনে কনকের মাথার কাছে বিছানার পাশটায় বসে পড়ল সিদ্ধার্থ। আলতো হাতে কনকের মাথাটা ডান হাত দিয়ে তুলে বাঁ হাত দিয়ে বালিশটাকে কাছে টেনে আনলো। তারপর আলতো আলিঙ্গনে কনকের শরীরটা বিছানার একদম পাশ বরাবর নিয়ে এলো, যাতে জলপট্টি দিতে সুবিধে হয়। তারপর অনভ্যস্ত হাতে প্রথমবার এমন পরিপাটি করে যত্ন নিয়ে কারোর জন্য জলপট্টি দিতে লাগলো সিদ্ধার্থ। অসম্ভব রকমের জ্বরে কনকের গাটা পুড়ে যাচ্ছে। ডান হাত দিয়ে কপালে রুমালটাকে চেপে ধরে বাঁ হাত দিয়ে চুলের মধ্যে আলতো হাতে বিলি কেটে দিতে লাগলো। এক অপার্থিব আরামে চোখ দুটো বুজে শুয়ে রয়েছে কনক, আর অস্ফুটে বিড়বিড় করে চলেছে, মা, মা গো, খুব কষ্ট হচ্ছে মা, মা গো, উফ কি যন্ত্রণা। গলার কাজটা বড় ভারী ভারী লাগলো সিদ্ধার্থর। মা মরা মেয়েটাকে বড্ড অসহায় লাগছে। মায়াময় মুখটা যেন আরো বেশি করে বেদনাদায়ক হয়ে উঠছে সিদ্ধার্থর চোখে। বেশিক্ষণ এই মুখের দিকে তাকিয়ে থাকলেই নিজের চোখের জলটা আর সামলাতে পারবে না সিদ্ধার্থ। তাই বাধ্য হয়ে জলপট্টি দিতে দিতেও মুখটা তুলে নিয়ে নিজের গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করল, যাতে কোনোভাবেই চোখ থেকে এক বিন্দু জল না বেরিয়ে আসতে পারে। যেই না মুখটা তুলে সামনের দেওয়ালে চোখ রাখল, তখনই দেখতে পেল কনকের মায়ের সাদা কালো বড় টিপ পড়া একদম সাদা মাটা বাঁধানো ছবি। মালা ঝুলছে। বুকের ভেতরটা হু হু করে উঠল। কোনো এক অজানা খেয়ালে বাঁ হাতের বাহুতে কনকের মাথাটা তুলে নিয়ে ডান হাত দিয়ে কনকের গালটায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো সিদ্ধার্থ। না, চোখের জল আর যেন বাঁধ মানল না। টপ টপ করে দু ফোঁটা চোখের জল পড়ল কনকের চিবুকে। কনকের ঘন উষ্ণ নিঃশ্বাস খুব ভালো করেই উপলব্ধি করতে পারছে সিদ্ধার্থ। ডান হাতটা নিয়ে কনককে জড়িয়ে নিজের বুকের কাছে নিয়ে এসে ধরল সিদ্ধার্থ। তখনও অচৈতন্য কনক এক নাগাড়ে বলে চলেছে, মা, মা তুমি কোথায় মা? বাবা, বাবা ভালো নেই মা, মা তুমি কোথায়? অস্ফুটে ডান হাতের তালুটা দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে সিদ্ধার্থ বলে উঠল, আমি আছি তো। কোনো এক অগাধ বিশ্বাস, নির্ভরতা অজান্তেই কনকও জড়িয়ে ধরল সিদ্ধার্থকে। আবছা আলো ছায়া এই ঘরটায় তৈরি হলো এক অনভিপ্রেত ও স্বর্গীয় মুহূর্ত। তবে এই মুহূর্ত স্থায়ী হয়নি বেশিক্ষণ। আস্তে আস্তেই চেতনা ফেরে কনকের। অসুস্থ শরীরে যখন সম্বিত ফেরে, কনক ঠিক বুঝে উঠতে পারে না যে ও এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে। এমনকি নিজের চেনা ঘর, নিজের চেনা বিছানা, সেটাও ভারী অচেনা লাগে ওর।
শুধু এটা ভেবে অবাক হয়ে যায় যে চোখ খুলে একেবারেই যাকে কল্পনা করেনি সেই সিদ্ধার্থ স্যারকে ও দেখতে পায়। ইতস্তত করে নিজের হাত দুটো আস্তে আস্তে শিথিল করে সরিয়ে নেয় সিদ্ধার্থর বুকের উপর থেকে। খানিকটা হকচকিয়ে গিয়ে সিদ্ধার্থ নিজেও আলতো হাতে আবার কনককে শুইয়ে দেয় নিজের জায়গায়। আবছা আলো ছায়ার মধ্যে কনক চিনতে পারে নিজের চেনা ঘরটা, নিজের বিছানাটা, সবটাই। আস্তে আস্তে মনে পড়তে থাকে বেশ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কিছু ঘটনা। কলিং বেলের আওয়াজে ও ছুটে গিয়ে দরজা খুলেছিল, আর তারপরেই প্রায় জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল দরজার সামনেই। কিন্তু তারপর কি হয়েছিল কিছুই মনে নেই। এখন ও বেশ ভালোই বুঝতে পারছে এই বিছানায় এনে ওই অবস্থায় যে ওকে শুইয়ে দিয়েছে সে আর কেউ নয়, সিদ্ধার্থ। খানিকটা লজ্জা পেয়ে যায় কনক, বড় কুণ্ঠা বোধ হয় নিজের মনের মধ্যে। কনক যে এভাবে জড়িয়ে ধরেছিল সিদ্ধার্থকে, তাতে সিদ্ধার্থ কি ভাবছে কে জানে। এ কথা ভেবেই কনকের লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আর ঠিক তখনই ও খেয়াল করে সিদ্ধার্থ স্যার ওকে মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিল, আর তাই ওর জ্বরটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমতা আমতা করে কনক বলল, স্যার আমি আসলে কি তুমি আসলে কি অসুস্থ হয়ে পড়েছিলে? দরজা খুলে আমাকে ভিতরে আসতে বলার আগেই তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে কনক। হবে নাই বা কেন? সকাল থেকে তো সেরমভাবে কিছুই পেটে পড়েনি। কাল থেকে ধকল যাচ্ছে খুব। মাঝখানে একবার জোর করে একটুখানি দুধ খাইয়েছিলাম, তার থেকে বেশি তো আর কিছুই খাওনি তুমি। জ্বরে গা পুড়ে যাচ্ছিল তোমার। কোথায় ওষুধপত্র আছে তাও তো জানি না। দিনেশকে পাঠিয়েছি, একটু ওষুধ এনে দিক। এমা স্যার, ছি ছি, এসব কেন করলেন? আপনার এসব করতে না 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 আমার এসব করতে কোনো খাটনি হয়নি কনক। এখন এসব নিয়ে ভাববার কোনো প্রয়োজন নেই। এখন বাধ্য মেয়ের মতো একটু খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে রেস্ট নাও, দেখবে ভালো লাগবে। ভেবে দেখো তো, যদি তুমি এখন অসুস্থ হয়ে পড়ো তাহলে মেসোমশাইয়ের কি হবে? আরে বাবা, কাল সকাল হলেই তো আবার ছুটতে হবে নার্সিংহোমে। সম্মতি দেবার ভঙ্গিতে মাথা নামিয়ে বসে রইল কনক। ইতস্তত করে চেয়ার থেকে উঠে সিদ্ধার্থ লাইটের সুইচটা অন করার চেষ্টা করলো। কয়েকটা সুইচ ভুল প্রেস করলো ঠিকই, তারপর সঠিক সুইচ চিনে নিয়ে লাইটটা অন করতেই ভ্রু কুঁচকে চোখটা বন্ধ করে নিল কনক। সিদ্ধার্থ বুঝতে পারল প্রচণ্ড আলোতে কনকের কষ্ট হবে, তাই আবার লাইটটা বন্ধ করে দিল। যে ডিম লাইটটা ঘরে জ্বলছে সেই আলোতেই অসুস্থ কনককে বড় মায়াবী লাগছে। চটপট ফোনটা বার করে অনলাইন কিছু খাবার অর্ডার করলো। ততক্ষণে অবশ্য দিনেশ এসে ওষুধটাও পৌঁছে দিয়ে গেছে। কনক, কি খাবে বলো তো রাত্রে? ভাত নাকি রুটি নাকি অন্য কিছু? মানে স্যার, ফ্রিজে একটু দেখতে হবে কি আছে। না না না, তার কোনো দরকার নেই। আমি অনলাইনে খাবার অর্ডার করছি, তোমার এই শরীরে আবার কোনো দরকার নেই। কিন্তু স্যার আমি কিছু একটা যেটা বলছি সেটা শোনো। কি খাবে বলো চটপট। সিদ্ধার্থ স্যারের ধমকিতে আর তেমন বাধা দিতে পারে না কনক, শুধু মৃদু কণ্ঠে এটুকুই জানায়, যা হোক, তবে হালকা কিছু। ভালো লাগছে না খেতে, ভালো লাগছে না। কনক ভালোই বুঝতে পারে যে কোনো তর্ক বিতর্কেই কাজ হবে না। মাথা নিচু করে খাটের এক কোণে জড়সড় হয়ে চুপটি করে বসে থাকে ও, আর মনে মনে ভাবতে থাকে যে এই মানুষটা সত্যি কি এতটা ভালো, নাকি শুধুমাত্র ওই কন্ট্রাক্ট ম্যারেজের প্রপোজালে যাতে কনক রাজি হয়ে যায় তার জন্যই এত কিছু করছে। কি এত চিন্তা করছো কনক? যাও গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, ততক্ষণে খাবার চলে আসবে।
খেয়ে দিয়ে একটা টানা ঘুম ঘুমোতে হবে। কনক বাধ্য মেয়ের মতো খাট থেকে নেমে ওয়াশরুমে যাবার জন্য পা বাড়াতেই মাথাটা চট করে ঘুরে গেল। পড়ে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করলো, তবে তার আগেই বাহু পাশে শক্ত করে ওকে বেঁধে নিল সিদ্ধার্থ। কি কি হলো কনক? মাথাটা ঘুরছে, শরীর খারাপ লাগছে তাই না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ওই আর কি একটু। ঠিক আছে, চলো ওই বেসিন থেকে একটু চোখে মুখে জল দিয়ে দাও, আমি রয়েছি তো সঙ্গে। কনকের হাত ধরে ধীরে ধীরে বেসিনের কাছে নিয়ে গেল সিদ্ধার্থ। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে অতি সন্তর্পণে কনককে বসিয়ে দিল বিছানার উপরে। আর ঠিক সেই মুহূর্তেই বেজে উঠল কলিং বেল। কনক উঠে দরজা খুলতে যাবার চেষ্টা করতেই ওকে হাত দেখিয়ে থামিয়ে দিল সিদ্ধার্থ। তারপর নিজেই গেল দরজা খুলতে। দরজা খুলে দেখল অনলাইন ফুড ডেলিভারির ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। স্যার, আপনার অর্ডার। থ্যাংক ইউ সো মাচ ভাই। তোমার টিপসটা ক্যাশে দেব নাকি অনলাইনে? থ্যাংক ইউ স্যার, আপনার যেমনটা খুশি। ওয়ালেট থেকে বার করে একটা 200 টাকার নোট ধরিয়ে দিতেই ছেলেটির খুশি মুখ দেখে নিজেরও বেশ ভালো লাগলো সিদ্ধার্থর। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত্রি 9:30। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। এই অসময়েও এই ছেলেগুলো নিজেদের সংসার চালানোর দায়ে বৃষ্টি বাদল সব কিছু উপেক্ষা করেও শুধুমাত্র আর 5 জন মানুষের সুবিধের জন্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে। অথচ এরা নিজেরা খেতে পারছে কিনা সঠিক সময়ে সেটাই কেউ খোঁজ নেয় না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আসুন না ভাই, ভিতরে আসুন, বাইরে তো বৃষ্টি পড়ছে। স্যার, আসলে দেরি হয়ে যাবে। যতটুকু সময় পারি আরও 2-1টা যদি ডেলিভারি নিয়ে নিতে পারি তাহলে। বুঝেছি। খেয়েছো কিছু? হ্যাঁ স্যার, খেয়েছি তো। সন্ধেবেলা চা, বিস্কিট এইসব। ব্যাস এতটুকুই? সময় আর কোথায় বলুন স্যার, কোথা থেকে ডেলিভারি করতে হয়, তাই ওইটুকুই হয় প্রতিদিন। তা যদি কিছু মনে না করো, আরও 2-1টা ডেলিভারি করতে তুমি তাও কত টাকা পাবে? স্যার, ওই 100-150 টাকা মতো। প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে না হয় ওই টাকাটা দিয়ে দেব। আজ আর ডেলিভারি করতে হবে না। প্লিজ ভিতরে এসো, আমাদের সঙ্গে একটু খেয়ে দে বৃষ্টিটা খানিকটা কমে এলে না হয় চলে যেও। কিন্তু সব সময় এমনটা আপনার মতো করে তো কেউ বলে না কখনো। এটা মনে হয় ঠিক হবে না স্যার। ভুল বলে কিছু হয় না, সবটাই আপেক্ষিক। চলে এসো ভেতরে। সিদ্ধার্থর পার্সোনালিটির সামনে ছেলেটা আর না করতে পারেনি। ভয়ে ভয়ে ভেতরে এলো। তারপর একটু ইতস্তত করে দাঁড়িয়ে রইল। সিদ্ধার্থও আঙুলের নির্দেশে দেখিয়ে দিল বসার টেবিল চেয়ারটা। তারপর রান্নাঘর থেকে 3টে প্লেট নিয়ে এসে খাবার সার্ভ করলো। কনককে আস্তে আস্তে ধরে নিয়ে এলো খাবার টেবিলে। কনক, উনি আমাদের খাবারটা ডেলিভারি করতে এসেছিলেন, অথচ নিজেই সন্ধ্যের পর থেকে কিছুই খাননি। বাইরে বৃষ্টি পড়ছে, আমি ওনাকে খেয়ে যেতে বললাম। একদম ঠিক করেছেন। কি নাম আপনার ভাই? আমার নাম সূর্য, সূর্য সেনগুপ্ত। বাহ, খুব সুন্দর নাম। তা সূর্যবাবু, কি করা হয়? আসলে আমি ইংলিশ অনার্স কমপ্লিট করেছি, এখন ডিস্টেন্সে মাস্টার্স করছি। টুকটাক গল্প করতে করতে 3 জনেই শুরু করলো খাওয়া। কনক আজ ভীষণ খুশি। খুব অবাক হলো ও এটা ভেবে যে সিদ্ধার্থ স্যারের মতন মানুষ এতটা মানবিক। হয়তো কনক নিজে হলেও এতটা করতো না একটা অজানা অচেনা ডেলিভারি বয়ের জন্য। এমন একটা মানুষের জন্য সত্যি বোধহয় ভালোবাসা এসে যায়। তবে
তবে কি কনক অজান্তেই আস্তে আস্তে ভালোবেসে ফেলছে সিদ্ধার্থ স্যারকে? না না, তেমনটা করতেই পারে না কনক। যদি বা ভালোবাসে তাহলে তার পরিণতি বা কি হবে? কনক তো আর সারা জীবন সিদ্ধার্থ স্যারকে নিজের করে পাবে না। এত কেয়ার, এত যত্ন কনক বোধহয় ডিজার্ভ করে না। এই মানুষটা তো শুধুমাত্র একটা বছরের জন্য বিয়ে করার কন্ট্রাক্ট দিয়েছিলেন। তাকে নিয়ে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখাটা বামন হয়ে চাঁদে হাত দেবার মতোই হয়ে যায়। আর তাছাড়া কৃষাণু যতই অবহেলা করুক, অস্বীকার করুক কনককে, কনক তো কৃষাণুর প্রতি যথেষ্ট দুর্বল। তবে মন ভাঙছে, এর আগেও ভেঙেছে বারবার। এক্সপেকটেশন 0 হয়ে যাচ্ছে কৃষাণুর কাছ থেকে। কিন্তু তবুও কৃষাণুর সাথে সম্পর্কটা অস্বীকার করে কি করে কনক? আর এইরকম একটা সম্পর্কে হঠাৎ করে একজনকে ভালোবেসে ফেলা, না, বোধহয় যায় না। এমনটাই মানসিক দ্বিধা দ্বন্দ্বে বড় উদাসীন হয়ে হাতের চামচটা প্লেটের উপরে শুধুই নাড়াচাড়া করতে থাকলো কনক। আরে কি হলো কনক? কি এত ভাবছো মনে মনে? আরে একটুও কিছুই তো খাচ্ছ না। স্যার, আমি আসলে... হ্যাঁ, বুঝতে তো পারছি চিন্তা হচ্ছে, কিন্তু চিন্তা করে কি হবে বলো তো? আরে শুধু শুধু শরীর খারাপ হবে তো। আমি আছি তো। এই কথাটা বোধহয় হৃদয়ের ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল কনককে। তবে কি এই মানুষটাও আমাকে কোনোভাবে ভালোবেসে ফেলেছে? সব সময় ভালোবাসলে শুধুমাত্র আই লাভ ইউ এই 3টে শব্দই বলতে হয়? না না, বরং তার থেকে অনেক বেশি ম্যাজিক্যাল শব্দ এই 3টি শব্দ, আমি আছি তো। অনেক সময় তো না বলেও অনেক কিছু বলা যায়। এক্ষেত্রেও কি তাই হচ্ছে? না না, এসব কি ভাবছে কনক? তা হতে পারে না। স্যার, আমার মনে হয় ম্যাম একটু হেজিটেট করছেন। আমি বরং... ইমা, ছি ছি, এরকম একদমই নয় ভাই। আসলে আমার না শরীরটা ঠিক নেই। তুমি এসব ভেবো না একদম। তুমি প্লিজ খাও। আরে কনক, তুমি যদি না খেয়ে আমার মুখের দিকে এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বসে থাকো, তাহলে ও বেচারা কি করে খাবে বলো তো? আর আমিই বা খাবো কি করে? লজ্জা পেয়ে মাথাটা নামিয়ে নিল কনক। তারপর অনিচ্ছা সত্ত্বেও কয়েক চামচ স্যুপ আর একটু স্যালাড খেয়ে নিল কনক। ছেলেটি বিদায় নিয়ে চলে গেল দুজনের কাছ থেকেই। তারপর সিদ্ধার্থ নিজে হাতে ওষুধ বুঝিয়ে খাইয়ে দিল কনককে। রাত্রি তখন প্রায় 11টা। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে। কিন্তু এবার যে সিদ্ধার্থকে ফিরতেই হবে বাড়ি। গাড়িতে দীনেশ অপেক্ষা করছে। কিন্তু মুশকিল হচ্ছে, কনকের সোনারপুরের বাড়িটা একটু গলির ভিতরে, আর এখান থেকে গাড়ি পর্যন্ত যেতে গেলে সিদ্ধার্থ একেবারে কাক ভেজা ভিজে যাবে। তার ওপর এত রাত্রে সোনারপুর থেকে সেই বরানগর পর্যন্ত যেতে বেশ অনেকটা রাত হয়ে যাবে সিদ্ধার্থর। যাই হোক কনক, আপাতত আমাকে তো বেরোতেই হবে। তুমি সাবধানে থেকো, সমস্যা হলে ফোন করো। কাল মেসোমশাইয়ের ওখানে দেখতে যাওয়ার আগে আমায় অবশ্যই জানিও কিন্তু, কেমন? কাল অফিসের কাজে একটু ব্যস্ত থাকবো। তুমি চিন্তা করো না, আমায় ফোন করলে আমি ঠিক পৌঁছে যাব। কিন্তু স্যার, বাইরে তো এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় আপনি যাবেন কি করে? আপনি তো পুরোপুরি ভিজে যাবেন। তার উপর এখান থেকে তো অনেকটা দূর। হ্যাঁ, সেটা অবশ্য আমিও ভাবছি। এক কাজ করি, আর কিছুক্ষণ অপেক্ষা করি। যদি বৃষ্টিটা একটু কমে যায় তাহলে বেরিয়ে পড়ব। স্যার, যদি কিছু মনে না করেন, আপনি দীনেশ দাকে বাড়িতেই ডেকে নিন। আর আজকের রাতটুকু আপনারা দুজনেই একটু কষ্ট করে এখানেই থেকে ভোরবেলা বেরিয়ে যাবেন। হ্যাঁ, সেটা অবশ্য করা যেতেই পারে। তবে দীনেশ তো মনে হয় না গাড়ি ছেড়ে আসবে বলে। তাই একটু বৃষ্টিটা ছাড়লে আমি বেরিয়ে যাব বরং। তুমি এত চিন্তা করো না, তুমি আপাতত একটু রেস্ট করো। বিছানায় গা এলিয়ে বসল কনক।
বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। বিছানার পাশে চেয়ারটাতে বসেই অপেক্ষা করছে সিদ্ধার্থ। টেনশনে কনকের চোখ মুখ বসে গিয়েছে, শরীরটা একদম বইছে না। পরিস্থিতি হালকা করতে কনককে সিদ্ধার্থ জিজ্ঞাসা করল, এই যে এত বইপত্র, এই সব গল্পের বই তুমি পড়তে ভালোবাসো? হ্যাঁ, ভীষণ। আমি গল্পের বই পড়তে ছোট থেকেই খুব ভালোবাসি। ছোটবেলায় মা গল্পের বই পড়িয়ে ঘুম পাড়াতেন, সেই তবে থেকে অভ্যেস। তারপর যত বড় হয়েছি নানান রকম বই আমার সামনে এনে হাজির করেছে আমার মা। নিজেও ভীষণ বই পড়তে ভালোবাসত জানেন। তারপর একদিন তারই বিরাট বইয়ের সাম্রাজ্য ফেলে রেখে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলল কনক। বোধহয় এক ফোঁটা চোখের জল বেরিয়ে পড়ল থুতনির কাছে। পরিস্থিতি আরো একটু গুরুগম্ভীর হলো, তাই আবারও সামাল দিতে সিদ্ধার্থ জিজ্ঞাসা করল, গান শুনতে ভালোবাসো না? ভালোবাসি স্যার, তবে তার থেকেও মিউজিক শুনতে বেশি ভালোবাসি। তাহলে তোমার একটা পছন্দের মিউজিক চালাও, তোমার ওই মিউজিক সিস্টেমে। বাইরে অঝোর ধারে বৃষ্টি, আর মিউজিক সিস্টেমে বেজে চলেছে কনকের পছন্দের টিউন। কখন যে চোখ লেগে গিয়েছে কনক বুঝতেই পারেনি। রাত্রি তখন প্রায় 1টা-1:30। বৃষ্টি আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে, কিন্তু ঘুমন্ত কনককে এভাবে একা ফেলে রেখে কি করেই বা সিদ্ধার্থ বেরিয়ে যাবে? অসুস্থ কনক জ্বরে শীত অনুভব করছে, তাই পা দুটোকে পেটের কাছে নিয়ে এসে প্রায় কুঁকড়ে শুয়ে রয়েছে। তাই দেখে সিদ্ধার্থ পায়ের কাছে থাকা চাদরটা টেনে চাপা দিয়ে দিল কনকের গায়ে। এবার নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা, বড় শান্তির ঘুম। কনক, তোমার চুলের গন্ধটা সত্যি মাতাল করে দেয় আমায়। সিদ্ধার্থ, তোমার হাসিটা আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আর তুমি যখন স্নান করে ভেজা চুলে আমার সামনে আসো, মনে হয় শরতের ঘাসের উপর শিশির বিন্দু জমা হয়ে আছে। ইস, আজ যে বড় রোমান্টিক দেখছি। শুধু রোম্যান্স করলেই চলবে? বিছানা ছেড়ে উঠে অফিস যেতে হবে তো। তোমাকে ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না। মনে হয় শুধু তোমাকে জড়িয়ে ধরে। ইস, অসভ্য! কটা বাজে খেয়াল আছে তোমার? যাও। ধ্যাৎ, কি যে করো না তুমি। হুড়মুড়িয়ে ঘুম ভেঙে উঠে বসলো কনক। বাইরে জানলার কাঁচের ওপাশে তখন একটা বৃষ্টি ভেজা সকালের সোঁদা গন্ধ ছড়িয়ে পড়েছে। মিঠে রোদের হালকা আভা আধ সরানো পর্দার ফাঁক থেকে বিছানা ছুঁয়ে চেয়ারের উপরে ঘুমন্ত সিদ্ধার্থের মুখের ওপর গিয়ে পড়েছে। ফর্সা সুন্দর কোঁকড়ানো এলোমেলো চুলগুলো রোদের আলোয় চিকচিক করছে। কোনো ক্রমে নিজেকে সামলে বাস্তবের মাটিতে ফিরে আসতে চাইল কনক। কাল রাত্রে বৃষ্টির কারণে সিদ্ধার্থ স্যার বাড়ি যেতে পারেননি, আর অসুস্থ অবস্থায় বিছানায় আধশোয়া হয়েই ঘুমিয়ে পড়েছিল কনক। অন্যদিকে চোখ লেগে গিয়েছিল সিদ্ধার্থ স্যারেরও। ক্লান্ত মানুষটার ঘুমের তীব্রতা বোধহয় একটু বেশি, কিন্তু লজ্জায় রাঙা হয়ে উঠছে কনকের মুখ। ইস, কনক এতক্ষণ কি স্বপ্ন দেখলো এসব? ভারী লজ্জা করছে কনকের। কোনো ক্রমে নিজেকে সামলে চটপট চলে গেল বাথরুমে। কাল সারা দিনের ধকল অসুস্থতা সব শাওয়ারের জলে ধুয়ে মুছে সাফ করে ফেলল। তারপর স্নান সেরে তৈরি হয়ে নিল হালকা আকাশি চুড়িদারটা পরে, আর কপালে একটা ছোট্ট টিপ। তারপর সোজা চলে এলো রান্নাঘরে।
গরম গরম 2 কাপ কফি করে ভেজা চুলে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে ঘরে ঢুকলো কনক। সিদ্ধার্থ স্যার তখনও ঘুমোচ্ছেন, তবে চুরির আওয়াজ, পায়ের খসখস শব্দ, কাপ প্লেটের শব্দে একটু নড়ে চড়ে বসলো চেয়ারের উপরে, আর তারপর আড়িমুড়ি ভেঙে চোখ কচলে অনুভব করতে পারল সকাল হয়ে গেছে। কি কনক, সকাল হয়ে গেছে তো? শরীর কেমন? ভালো আছি স্যার। কিন্তু আজকেই তুমি সকালে উঠে রান্নাঘরে গিয়ে সব কফি টফি করলে কেন বলো তো আবার? আরে বাবা, এটা তো কোনো কাজই নয়। আপনার কাল অনেক ধকল গেছে, আপনি উঠে ফ্রেশ হয়ে নিন। সদ্য স্নান সেরে আসা ভেজা চুলের কনককে দেখতে বড় মোহময়ী লাগছে সিদ্ধার্থর। মনে হচ্ছে ঠিক যেন শরতের কুয়াশা ভেজা দুর্বাঘাস। 100% কনফার্ম প্রেমে পড়ে গেছে কনকের। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কনকের দিকে। লজ্জা পেয়ে কনক মুচকি হেসে আয়নার সামনে থেকে নিজেকে সরিয়ে নিল। একটু বাঁকা হেসে ডান হাত দিয়ে নিজের মাথায় হালকা চাটি মেরে সিদ্ধার্থ চলে গেল ফ্রেশ হতে। আর মনে মনে কি ভাবলো বলুন তো? কনকলতা, আমাকে তো তোমায় ভালোবাসতেই হবে। ব্যাস, নিজেদের অজান্তে হয়তো কনক আর সিদ্ধার্থের নিজেদের মধ্যে ভালোবাসার বোঝাপড়াটা হয়েই গেল। ওই ম্যাজিক্যাল 3টে ওয়ার্ড, আই লাভ ইউ, সেসব না বলেও শুধুমাত্র আমি আছি তো, এই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ডেই সিদ্ধার্থ জিতে নিল কনকের মন। কিন্তু এসবের মাঝে সেই কন্ট্রাক্ট ম্যারেজের কি হবে? দাঁড়ান দাঁড়ান, সে তো হবেই, তবে তার আগে গল্প তো এখনো বাকি আছে। কনকের চরম দুঃসময়ে যে মানুষটা কনকের পাশে এসে দাঁড়ালো, সেই মানুষটার কোম্পানি থেকে চাকরি ছেড়ে দেওয়ার মতো তো অকৃতজ্ঞ নয় কনক। কনকের বাবা সুস্থ হলেন। আস্তে আস্তে পরিস্থিতি নাগালের মধ্যে এলো। আর কিছুদিন পর হঠাৎ করেই কনকের অফিসের টেবিলে এলো একটা এনভেলপ। SM কনস্ট্রাকশনের ক্ল্যারিক্যাল স্টাফ শৈবালদা কনকের হাতে কমলা খামটা দিয়ে কনককে জানিয়ে গেল স্যার ভিতরে ডাকছেন। স্যার, ভিতরে আসবো? হ্যাঁ কনক, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। প্লিজ বসো। হ্যাঁ স্যার, ঠিক আছে, বলুন, আপনি ডেকে পাঠিয়েছিলেন? কনক, খামটা খুলে দেখো। খামটা খুলতেই ভারী অবাক হয়ে গেল। খামের ভিতর থেকে বেরিয়ে এলো একটা অফিসিয়াল লেটার, যাতে জলজল করছে কনকের প্রমোশন পাওয়ার খবর। কনগ্রাচুলেশন কনকলতা, এখন থেকে তুমি SM কনস্ট্রাকশনের নর্থ বেঙ্গল রিজিয়নাল হেড। রেসপন্সিবিলিটি কিন্তু অনেক। কিন্তু স্যার, আমি তো... না 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 না, ওই কোনো আমি তো শুনবো না। মেসোমশাই তো এখন ভালোই আছেন, অতএব তোমার এখন চিন্তা নেই। আমাদের রিভারসাইড রঙ্গিত প্রজেক্টের সম্পূর্ণ দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি জানি তুমি পারবে। মনে রেখো, SM কনস্ট্রাকশন প্রথম প্রজেক্ট করছে পাহাড়ে, অতএব বুঝতেই পারছো। স্যার, এত দায়িত্ব, মানে এইসব কি আমার দ্বারা হবে? হতেই হবে কনক, চিন্তা করো না, আমি আছি তো, সবটা সামলে নেব। আশ্বস্ত হলো খানিকটা। আবার এক অজানা টেনশন বুকের মধ্যে জমাট বেঁধে আসলো। অত্যন্ত সাধারণ পড়াশোনা করে আসা একটা মেয়ে কনকলতা হঠাৎ করেই এত বড় একটা কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে সেই কোম্পানির রিজিওনাল হেড পদের জার্নিটা নিজেরই অবিশ্বাস্য লাগছিল কনকের। আস্তে আস্তে নিজেকে তৈরি করলো কনক। তারপর একদিন চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন কনক পাড়ি দিল তার স্বপ্নের উড়ানে। একটা এয়ারপোর্ট থেকে গল্পটা শুরু হয়েছিল একটু অন্যভাবে, আর আজ সেই গল্পের শেষ হয়তো একটু অন্যভাবেই হবে, তবে অন্য আরেকটি এয়ারপোর্টে। বাগডোগরা এয়ারপোর্টে ফ্লাইট নামলো তখন দুপুর 1টা।
আজ আবারও পাহাড়ি রাস্তায় গাড়ি চলেছে, আঁকা বাঁকা পথে। কোথাও উঠছে, কোথাও নামছে, কোথাও আবার অপার বিস্ময়ে ভরিয়ে দিচ্ছে মনটা। কার্শিয়াং বাজার হয়ে দার্জিলিংয়ের মূল শহরকে পিছনে ফেলে গাড়ি এসে পৌঁছল রঙ্গিত নদীর ধারে ছোট্ট একটা গ্রামে। SM কনস্ট্রাকশনের পরবর্তী 5 স্টার ভিলা তৈরি হবে এখানে, যে ভিলার প্রত্যেকটি ব্যালকনি থেকে রঙ্গিত নদীর বয়ে চলার শব্দ আর উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে গরম চায়ে চুমুক দেবার অভিজ্ঞতা ঘটবে প্রত্যেকটি ট্যুরিস্টের। এমনই স্বপ্নের প্রজেক্ট নিয়ে কনক আর সিদ্ধার্থ দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি। প্রচণ্ড জোরে বুক ভরে নিঃশ্বাস নিয়ে চোখ দুটো এক অপার্থিব সুখে বন্ধ করে নিল কনক। সন্ধে নামার আগের গোধূলি আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর ছড়িয়ে পড়েছে। কনকের খোলা চুলগুলো শীতল হাওয়ায় উন্মুক্তভাবে উড়ছে, আর ঠিক পাশটাতেই দাঁড়িয়ে রয়েছে সিদ্ধার্থ। ওর মুখে এসে লাগছে চুলের ছাপটা, আর সেই সঙ্গে চেনা সেই গন্ধটা। প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সিদ্ধার্থ নিজেও। হঠাৎ করেই শান্ত স্বভাবের সহজ সরল কনক বেশ দুষ্টুমি মাখা মুখের ভঙ্গিমায় ঘুরে দাঁড়ালো সিদ্ধার্থর দিকে, আর নিজের হাত দুটো ছড়িয়ে দিল কাঁধের দুপাশে উন্মুক্ত ডানার মতো। তারপর চোখটা বন্ধ করে মুখটা আকাশের দিকে তুলে নিচে বয়ে চলা রঙ্গিত নদীর উপরের ঢালু খাদটায় ভাসিয়ে দিতে চাইল নিজের শরীরটা। আর একটু হলেই খাদের কিনারা থেকে সোজা রঙ্গিত নদীর কিনারা ঘেঁষে পাথরের গায়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে পড়ে যেত কনক। কিন্তু তেমন কিছু হওয়ার আগেই নিজের শক্ত ডান হাতটা দিয়ে কনকের কোমরটা জড়িয়ে ধরে নিল সিদ্ধার্থ। খাদির কিনারা থেকে আধ ঝুলন্ত কনককে এমন পাগলামি করতে দেখে ভয় পেয়ে গিয়ে শক্ত করে আরো কাছে টেনে নিল কনককে। তারপর জিজ্ঞাসা করল, এটা কি করছিলে কনক? কেন এমনটা করছিলে? যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো না সিদ্ধার্থ, হতো না। কারণ আমি জানি তুমি আছো তো। শেষবারের মতো আরও একবার পরীক্ষা করে দেখলাম তোমায় ভরসা করা যায় কিনা। লজ্জায় রাঙা হলো দুটি মন, দুটি মুখ। সূর্য ডোবার পালা, আসে যদি আসুক, ব্যস্ত। কিন্তু সদ্য নিজেদের ভালোবাসাকে আবিষ্কার করা এই যুগলের দীর্ঘদিন ধরে নিভন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত তো খানিকটা হবেই। প্রথমবারের জন্য এই পাহাড়, পাইন জঙ্গল, রঙ্গিত নদী, কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে দুটো মন, দুটো শরীর এতটা কাছাকাছি। দুজনের ঠোঁটের দূরত্ব মুছে গেল নিমেষে। তারপর অস্ফুটে কনক জিজ্ঞাসা করল, কি মিস্টার সিদ্ধার্থ মালহোত্রা, আমাদের কন্ট্রাক্ট ম্যারেজটা হচ্ছে তো? হচ্ছে তো মিস কনকলতা, একদম 7 জন্মের কন্ট্রাক্ট। কি বন্ধুরা, কেমন লাগলো ভালোবাসার চুক্তির তৃতীয় তথা অন্তিম পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে তো চটপট একটা কমেন্ট আর লাইক করে জানাতেই হবে সে কথা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, জানো তো এখন থেকে ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.bhalobasharmorsum.com। এই আমাদের ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর সঙ্গে রইল ভালোবাসার মরশুম ফেসবুক পেজের লিঙ্কটাও, সম্ভব হলে সেখানেও একটা ফলো করে দিও।
চলো চলো, আর বকবক না করে চটপট কাজের কাজটা সেরে ফেলি। জানিয়ে দিই আগের পর্বে যে প্রথম 10 জন সঠিক উত্তরদাতা ছিলে তাদের নামগুলো। তারা হলেন বিদিশা জাতি, চন্দন মাইতি, সোমা সামন্ত, সঞ্চারী নায়েক, শ্রীকান্ত ঘড়ুই, শান্তনু বর্মন, রিয়া দাস, সোহিনী পারভিন, উজ্জ্বল, রাজ মাঝি, মাসুমা আক্তার সহ অনেকে। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে, তবে তার আগে আর একটা কথা কিন্তু মনে করিয়ে দিই। মনে আছে তো, তোমাদের সবার অনেক অনেক রিকোয়েস্টে আবার আসছে অভিমানী ভালোবাসা সিজন 2। পরের শুক্রবার রাত্রি ঠিক 8টায় সম্প্রচারিত হবে প্রথম পর্ব। থাকছো তো সঙ্গে? চলো এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, যে ডেলিভারি বয় কনকের বাড়িতে খাওয়ার ডেলিভারি করতে এসেছিল সেই ডেলিভারি বয়ের নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর চটপট টাইপ করো কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো আজকেও যে 10 জন প্রথম সঠিক উত্তর দেবে তাদের নাম ঘোষণা করব আগামী পর্বে। ততক্ষণ ভালো থেকো সবাই, ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো। আর হ্যাঁ, দেখা হচ্ছে মানে কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়, আর তারপর মঙ্গলবার দুপুর 3:30 নতুন কোনো গল্প নিয়ে।